আজকের গল্প রণ ডাকাতের কাহিনী। গভীর বন, পাশ দিয়ে বয়ে গেছে ছোট এক নদী। নদীর পাশ থেকে একটা প্রায় অদৃশ্য সরু পথ চলে গেছে বনের গভীরে। সেই পথের দুপাশে ঘন জঙ্গলে নানা রকমের গাছপালা পথটাকে দিনের বেলাতেই অন্ধকার করে রেখেছে। এই পথ ধরে সোজা চলে গেলেই পড়বে একটা ভাঙা কালী মন্দির। সাধারণ মানুষ ভয়ে সেই বনে ঢোকার কথা কখনো স্বপ্নেও ভাবে না। সেই মন্দিরের এলাকাটা রণ ডাকাতের এলাকা। প্রায়শই নদীর জলে দু একটা হতভাগা মানুষের লাশ ভাসতে দেখা যায়। যে সময়কার কথা বলা হচ্ছে সে সময় পলাশির যুদ্ধ সবে শেষ হয়েছে। মসনদে বসেছেন পুতুল নবাব মীর জাফর, কিন্তু শাসন করার কোনো ক্ষমতা তার হাতে নেই। উল্টে ইংরেজকে দাবি মতো অর্থ দিতে দিতে তার রাজকোষ প্রায় শেষ হয়ে এসেছে বলা যায়। দেশে শুরু হয়েছে চরম অরাজকতা ও বিশৃঙ্খলা। মাথাচাড়া দিয়ে উঠেছে অনেক ডাকাত দল। এদের কাছে ভালো মন্দ, ন্যায় অন্যায় কোনো কিছুই বিচার্য নয়। শুধুমাত্র সামান্য অর্থের লোভে এরা মানুষের প্রাণ হরণ করতে পিছপা হয় না। কিন্তু এর পাশাপাশি অনেক অনেক জমিদারও আছেন যারা এই সময় বিশৃঙ্খলার সুযোগ নিয়ে ডাকাতি করতে শুরু করেন। এমনকি নিজস্ব লাঠিয়ালদের নিয়ে এরা বিশাল ডাকাতির দল খুলে বসেন। এদের শিকার হতো মূলত সম্ভ্রান্ত চাষি, বণিক এবং পার্শ্ববর্তী জমিদারির জমিদারগণ। ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে তখন ক্ষমতা এলেও তারা শাসন কাজে অংশগ্রহণ করত না। তারা শুধু নবাবকে শোষণ করে অর্থ লাভ করাতেই উৎসাহী ছিল। ফলে দেশে পুলিশ ও বিচার ব্যবস্থা কোনো কিছুই ভালোভাবে ছিল না। সাধারণ মানুষের দুর্দশা বেড়েই চলেছিল। যে গভীর বনে রণ ডাকাত তার ঘাঁটি গেড়েছিল সে জায়গাটি আগে উলো নামে পরিচিত ছিল। এখন তার নাম বীরনগর। বীরনগরের কাছেই বনটির নাম বাহাদুরপুরের বন। সে সময় রণ ডাকাত এলাকায় এমন ত্রাসের সঞ্চার করেছিল যে তার নাম শুনলে সম্ভ্রান্ত ব্যক্তি ও জমিদারদের মনে ভয় জেগে উঠত। জমিদার বা ধনী লোকদের কাছে বিশেষ বিশেষ সময়ে রণ ডাকাতের চিঠি পৌঁছে যেত। নির্দিষ্ট পরিমাণ টাকা উল্লেখিত স্থানে পৌঁছে না দিলে সেই জমিদার বা ধনী ব্যক্তিটির কপালে অশেষ দুঃখ ছিল। কেউই তার উল্লেখিত টাকা নির্দিষ্ট স্থানে পৌঁছে না দিয়ে স্বস্তি পেত না। বনের শেষে বা কোনো শ্মশানের ধারে কোনো গাছের নিচে টাকা বাঁধা পুঁটলি পৌঁছে দিয়ে আসতে হতো। না পৌঁছে দিলে তার বাড়িঘর জ্বালিয়ে অথবা তাকে ধরে নিয়ে এসে কালী মায়ের সামনে হাঁড়ি কাঠে বলি দেওয়া হতো। কিন্তু মজার ব্যাপার হলো, এইসব ডাকাতের দলে যেমন দাগি আসামি লুটেরা যোগ দিয়েছিল, তেমনি যোগ দিয়েছিল কিছু নিপীড়িত অত্যাচারিত সাধারণ মানুষ। তারা জমিদারদের হাত থেকে বাঁচার জন্য ডাকাতদের কাছে গিয়ে সংবাদ প্রদান করত এবং বিনিময়ে কিছু সাহায্যও পেত। যে দিনটির কথা বলা হচ্ছে সেদিনও ছিল অমাবস্যার রাত। ঘুটঘুটে কালো নিকষ অন্ধকারে মন্দির সংলগ্ন এলাকায় কয়েকটি মশাল জ্বলছিল। একজন স্থূলকায় মানুষকে বেঁধে পুকুর করে ফেলে রাখা হয়েছে মন্দিরের সামনে। তাকে ঘিরে কয়েকজন ভয়ঙ্কর আকৃতির লোক খোলা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। সবার চোখ মুখে খেলা করছে একটা নিষ্ঠুর হাসি। মন্দিরের অল্প আলোয় দেখা যাচ্ছে তার ভিতরে কেউ একজন কালী মায়ের পুজো করছিল। পুজোর আয়োজন সামান্য, কয়েকটি ফুল বেলপাতা মাত্র। অদূরে সিঁদুর মাখা হাড়ি কাঠটা যেন অপেক্ষা করছিল কারো বলি পাবার জন্য। এমন সময় মন্দির থেকে রণ ডাকাত বেরিয়ে এলো। দীর্ঘকায় চেহারা, কৃষ্ণবর্ণ, মাথায় লাল ফেট্টি বাঁধা, কপালে বিরাট সিঁদুরের ফোঁটা।
চোখ দুটি লাল, মুখে একটা ক্রূর হাসি। সে বেরিয়ে আসতেই ডাকাতদের মধ্যে ফিসফিসানি বন্ধ হয়ে গেল। উপর করে রাখা লোকটিকে এবার সোজা করে বসানো হলো, কিন্তু হাত পা বাঁধা থাকায় সে ভালো করে বসতে পারছিল না, তাই একটু কাত হয়েই রইল। তার দৃষ্টি রণ ডাকাতের দিকেই স্থির হয়েছিল, মুখে ভয়াল ভাব। এইবার বেঁধে রাখা লোকটির পরিচয় দেওয়া যাক। তিনি আরবোয়ালিয়ার জমিদার জগৎ বিজয় সামন্ত। দাবি মতো রণ ডাকাতের টাকা না দেওয়ায় তাকে ডাকাতের দল বাড়ি থেকে উঠিয়ে নিয়ে এসেছে। যে সময় তাকে উঠিয়ে আনা হয়েছিল সে সময় তিনি এক বাইচি বাড়িতে সময় কাটাচ্ছিলেন। নাচে, গানে আর বিলাইতি পানির ঝোঁকে বেশ মশগুল হয়েই ছিলেন। হঠাৎ তাল কাটলো বাইরে থেকে আসা এক বিকট চিৎকারে। সে আওয়াজে যেন দরজা জানলাগুলো পর্যন্ত কেঁপে উঠল। দেখতে দেখতে মোসাহেব আর ইয়ার বন্ধুরা যে যেখানে পারল সরে পড়ল। হঠাৎ জমিদার দেখলেন তার সামনে বিকট চেহারার কয়েকজন লোক লাঠি আর তলোয়ার হাতে দাঁড়িয়ে আছে, আর তিনি তাদের সামনে একা। সারেঙ্গি, ডুগি, তবলা সব এদিক সেদিক গড়াগড়ি খাচ্ছে। সামনের লোকগুলোর চেহারা দেখে অজান্তেই তার শরীর কাঁপতে লাগলো। কাঁপা কাঁপা গলায় তিনি বলে উঠলেন, তোমরা তোমরা কারা? তাতে ঘরে একটা হাসির লহর উঠল। সামনের দশাশই চেহারার লোকটা বলে উঠল, তোমার জম আমরা। বলি, রণ ডাকাতের নাম শুনেছ? জমিদারের প্রায় কেঁদে ফেলার অবস্থা হলো। তিনি এবার থরথর করে কাঁপতে লাগলেন। লোকটা আবার বলে উঠল, বলি, আমাদের চিঠি পেয়েও মায়ের সেবার জন্য টাকা পাঠাওনি কেন? ভুল হয়ে গেছে বাবারা, অবশ্যই পাঠিয়ে দেব। পুলিশে খবর দিয়েছিলে কেন? এবার আর জমিদারের মুখ থেকে বাক্য সরল না। দেখতে দেখতে তার মুখে গামছা পেঁচিয়ে তাকে হাত পা বেঁধে চ্যাংদোলা করে উঠিয়ে নিল ডাকাতের দল। তারপর থেকে জমিদার বাবু এই ঘন জঙ্গলে বাঁধা অবস্থাতেই পড়ে আছেন আর মশার কামড় খাচ্ছেন। এমন সময় ভগ্ন মন্দির থেকে বেরিয়ে এলো রণ ডাকাত। দশাশই চেহারা, কপালে বড় একটা সিঁদুরের ফোঁটা, মালকোচা মারা ধুতি, কুচকুচে কালো গা মশালের আলোয় চকচক করছে, হাতে একটা বড় চকচকে খাড়া। সে চেহারা দেখে সামন্ত মশাইয়ের হৃৎকম্প উপস্থিত হলো। রণ ডাকাত বলে উঠল, আমার চিঠির অমর্যাদা করেছ, উল্টে পুলিশে খবর দেওয়া। হ্যাঁ, ভেবেছ ওই সামান্য কটা পুলিশের ভয়ে আমরা গুটিয়ে যাব? ওরে, আজ মহা আনন্দের দিন রে। একে আজ হাড় কাটে চড়াবো। মাছ তৃপ্ত হবে। ভয়ে জমিদারের কাঁপুনি আরো বেড়ে গেল। হা করা হাড় কাঠের দিকে তিনি বিহ্বল ভাবে তাকিয়ে রইলেন। এমন সময় বনের ওধার থেকে কয়েকটি গুলির শব্দ শোনা গেল, গাদা বন্দুকের গুলি। দূর থেকে ভেসে এলো অনুচরদের শীষের শব্দ। রণ ব্যস্ত হয়ে উঠল। হয়তো পুলিশ কিংবা নবাবী ফৌজ বন ঘেরাও করতে এসেছে। কিন্তু ওরা খবর পেল কিভাবে? কিন্তু এখন সে কথা আর ভাবার সময় নেই। যারাই আসুক তাদের সংখ্যা অনেক। এই মুহূর্তে রণ ডাকাতের পুরো বাহিনী এই বনে উপস্থিত নেই, কাজেই এখন সরে পড়াই ভালো। রণ তার পুরো দলকে কাছে ডেকে নিল। তারপর বলল, ভাইয়েরা, আমাদের শত্রু এসে উপস্থিত হয়েছে। ওদের কাছে বন্দুক আছে। আমরা সবাই এখন এখানে উপস্থিত নেই, কাজেই আমাদের এখন অন্য ঘাঁটিতে চলে যেতে হবে। এখন এই বন ত্যাগ করে চলো সবাই। যোগও জিজ্ঞেস করলো, সর্দার, এই জমিদারের ব্যাটার কি হবে? ওর কথা এখন না ভাবলেও চলবে। মনে হয় মায়ের এখন ওর বলি নেবার ইচ্ছে হয়নি। ওর হাত পা বেঁধে মুখে কাপড় গুজে এখানেই ফেলে রেখে দে। তারপর যা হয় হবে। পরে সময় মতো ধরে নিয়ে আসলেই চলবে। পালাবে কোথায়? দেখতে দেখতে মশাল নিভিয়ে অন্ধকারে ডাকাতের দল
চুপচাপ সরে পড়ল। আর সে নিশ্চিদ্র অন্ধকারে মনে একরাশ দুশ্চিন্তা নিয়ে অসহায়ভাবে পড়ে রইলেন জমিদার জগৎ বিজয় সামন্ত। আরবোয়ালিয়ার জমিদারকে ডাকাতে ধরে নিয়ে যাবার পর তার বাড়ির কয়েকজন লোক থানায় ছুটেছিল খবর দিতে, কিন্তু ডাকাতরা যে কোন দিকে গেছে তা তারা কেউই বলতে পারেনি। দারোগাবাবু তখন সবে সান্ধ্যকালীন খাবার দাবার শেষ করে একটু তন্দ্রাচ্ছন্ন হয়েছিলেন। কাজকর্ম তার তখন বিশেষ কিছু ছিল না। থানায় পুলিশ বলতে মাত্র দুজন হাবিলদার আর গ্রামের দুজন চৌকিদার, এই ছিল তার সম্বল। কাজেই ডাকাতের ভয়ে তিনি নিজেও ভীত ছিলেন। কিন্তু জমিদার মশাই বলে কথা, সময়ে অসময়ে তার কাছ থেকে টাকা পয়সা ভালোই পাওয়া যায়, তাই অনুরোধটা তিনি ফেলতে পারেননি। তাই জমিদারের কিছু পাইক বরকন্দাজ সাথে নিয়ে ভয়ে ভয়ে দারোগাবাবু আসছিলেন জঙ্গলের দিকে। যখন এসে পৌঁছলেন তখন সে জঙ্গলে আর কেউ নেই, শুধু জমিদার সামন্তবাবু অসহায়ভাবে পড়ে আছেন। এর বেশ কিছুদিন পরের ঘটনা। জলঙ্গি নদীর পাড়ে একটা ছোট গ্রাম, নাম কুমুদপুর। নদীর ঘাটের পাশে এক বিরাট বট গাছের নিচে ধুনি জ্বালিয়ে এক সাধু বাবা আস্তানা গেড়ে বসেছেন। সাধু ঘোর কৃষ্ণবর্ণ। তার চেহারা দেখে বেশ ভীতির উদ্রেক হয়। তিনি বিশেষ কথাবার্তা বলেন না, এক মনে ভগবানের নাম জপ করেন। কিন্তু গাঁয়ের লোকেরা মাঝে মাঝে তার কাছে আশীর্বাদ নিতে আসে, কলাটা মূলোটা দিয়েও যায়। বিশাল বট গাছের পাশেই একটা ভাঙা মন্দির, সেখানে রয়েছে অনেক কালের পুরনো একটা শিবলিঙ্গ। অনেক আগে বেশ জমজমাট করেই পুজো হতো, কিন্তু এখন আর সেভাবে হয় না। এই শিব মন্দিরের কাছে নদী পাড়ের ঘাটটির নাম বুড়ো শিবের ঘাট। সময়টা বর্ষাকাল, মাঝে মাঝেই আকাশ কালো করে মেঘ ঘনাচ্ছে। তখনকার দিনে বাংলার ঋতুর আগমন ও পরিবর্তন বেশ ভালোই বোঝা যেত। এখনকার মতন সবকিছু ওলট পালট হয়ে যায়নি। কাজেই বর্ষাকালে যে বৃষ্টি হবে এটাই স্বাভাবিক। যাক সে কথা। ঘোর বর্ষার রাত, সাধু মন্দিরে আশ্রয় নিয়েছেন। সামনে জ্বলছে ধুনির আগুন। তিনি সোজা হয়ে এক মনে বসে ধ্যান করছেন। এমন সময় দূরের নদী পাড় থেকে একটা পেঁচার ডাক ভেসে এলো। সাধু চোখ খুলে বসলেন। ধুনি থেকে একটা কাঠ তুলে নিয়ে মন্দিরের বাইরে এলেন। হাত তুলে উঁচু করে ধরলেন আগুনটা। তারপর ভেতরে চলে এলেন। একটু পরে দুজন মাঝি গোছের লোক মন্দিরে এসে ঢুকলো। তাদের হাতে মস্ত মস্ত লাঠি, পরনে ময়লা ফতুয়া আর ধুতি আর কোমরে গামছা। তারা ঢুকেই সাধুকে প্রণাম করে সামনে বসলো। কিছুক্ষণ চুপ করে থেকে সাধু বলে উঠলেন, কি খবর গজা? দুজনের মধ্যে কাঠখোট্টা গোছের লোকটি একটু এগিয়ে বসলো সামনে। গলাটা একটু খাটো করে বলল, সর্দার, আর পোয়ালের জমিদার সদরে নালিশ করেছে। সদর থেকে পুলিশের বড় কর্তা আসছে, ম্যাজিস্ট্রেট আসছে। বাহাদুরপুরের বনে খানা তল্লাশি হবে খুব শিগগিরই। সাধু বেশি সর্দার শুধু একটু ভ্রুকুটি করলেন। এদিকে আর বোয়ালের জমিদার বাড়ি থেকে মাদক খবর পাঠিয়েছে, খুব শিগগিরই খাজনা বোঝাই করে সদরে পাঠানো হবে। কত টাকা? তা ভালোই হবে। তা কবে পাঠানো হবে জানিস? না সর্দার, এখনো পাকা খবর পাইনি। খবর নেই। তারপর সবাই মিলে ওই আর বোয়ালের জমিদারের সাথে আরেকবার দেখা করতে যেতে হবে। নে তোরা এবার ওঠ, আমার এদিককার ডেরা এবার গোটানোর সময় হয়েছে, আর বেশি দিন থাকা যাবে না। পাকা খবর জোগাড় কর, খাজনা কবে জমিদার বাড়িতে আসবে। এরপর আমাদের দেখা হবে বল্লভপুরের কাছে ডাকাত কালীর বনে। ঠিক আছে সর্দার। গজা আর যোগও উঠে পড়ল। বৃষ্টিও তখন কিছুটা কমে এসেছে। সে সময় ওয়ারেন হেস্টিংস সবে বাংলার শাসক হয়েছেন, কিন্তু তার ঘরে বাইরে শত্রু। কোম্পানির কিছু কর্মচারী
তাকে ভালো চোখে দেখে না। আবার মুর্শিদাবাদের মুন্নি বেগম ছাড়া বাকিরাও এই ইংরেজ শাসকদের খুব একটা বন্ধুভাবাপন্ন নয়। এমতাবস্থায় তাকে সবকিছুই ধীরে সুস্থে ভেবে চিন্তে করতে হচ্ছে। তবে সব সময় সমস্যা করছে ডাকাতের দল। আমাদের রণ ডাকাতের মতন আরো অনেক ডাকাত তাকে খুব চিন্তায় ফেলেছিল। জমিদারদের সংগৃহীত খাজনা যে কোনো সময় লুটপাট করত এই ডাকাত দল। তাদের দলে 10-12 থেকে 300-400 পর্যন্ত ডাকাত থাকত। মুর্শিদাবাদ থেকে নদী পথে কলকাতায় পাঠানো খাজনার টাকাও তারা যে কোনো সময় লুটপাট করত। হেস্টিংস এ সমস্যার সমাধানের জন্য ডাকাতিতে জড়িত মানুষদের ব্যাপক শাস্তির নিদান দিয়েছিলেন, কিন্তু তাতেও ঠগি ঠ্যাঙারে আর এই ডাকাতের দলকে থামানোই যাচ্ছে না। সেদিন ঘোর অমাবস্যা। জলঙ্গির জল ঘোর কালো হয়ে আছে। থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে। ক্ষণে ক্ষণে পলকের জন্য আলো হয়ে উঠছে চারদিক। কেউ যদি খেয়াল করত তাহলে দেখতে পেত ঘন বনের মধ্যে ডাকাত কালী মন্দিরের চারপাশে কিছু দশাশই চেহারার লোক জড়ো হয়েছে। বিদ্যুতের আলোয় তাদের হাতের অস্ত্রগুলি চকচক করে উঠছে। তাদের ঘর্মাক্ত আর তেল মাখা শরীরগুলো থেকেও থেকে থেকে ঝিলিক দিচ্ছে বিদ্যুৎ। কিন্তু তারা নীরবে দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছিল একদল পাথরের মূর্তি গাছপালার আড়ালে লুকিয়ে আছে। আচম্বিতে মূর্তিগুলো সচল হলো, সার বেঁধে এগিয়ে চলল জঙ্গলের পথ দিয়ে। সামনের লোকটা সব থেকে ভয়ানক চেহারার। তার হাতে একটা লম্বা বল্লম, তার চোখ দুটো যেন জ্বলছে। অন্ধকারে দীর্ঘ পদক্ষেপে তারা চলল নদীর ঘাটের দিকে। সেখানে অপেক্ষা করছিল দুটো ছিপ নৌকো। তারা সবাই উঠতেই ছিপ দুটো এগিয়ে চলল উজান বেয়ে। গন্তব্য আরবোয়ালের জমিদার বাড়ি। ওদিকে জমিদার বাড়িতে মাটির তলার এক গুপ্ত কক্ষে জমিদার আর নায়েব হাজির হয়েছেন। বাইরের প্রাঙ্গণে বাছাই করা কিছু লেঠেল দাঁড়িয়ে আছে। 3টে বড় বড় তোরঙ্গে সোনা আর রূপোর টাকা ভরা হচ্ছে, খাজনার টাকা। নায়েব বলে উঠলেন, আরে জলদি কর বেটারা, হ্যাঁ রাজ্যে ফুরিয়ে এলো। ভোর হওয়ার আগে এই বাক্সগুলো সদরে পৌঁছতে হবে। হ্যাঁ সে কি এখানে, সে কেষ্টলগর। আরে মাধব, হ্যাঁ তোর যে হাত আর চলছে না, তাতেই হাত চালা। মাধব বলে উঠল, এই যে কি যে বলেন লায়েব মশা, কাজ কি এখন শুরু করেছি? হাত ভেড়ে গেছে, একটু তামুক টামুক খেয়ে নি তবে না। আরে রাখ তোর তামুক, নায়েব খেঁচিয়ে উঠল। আগে কাজ শেষ কর। হ্যাঁ ওই জগা লেখলে দল তখন তো সামনে দাঁড়িয়ে আছে, দেরি হলে না। কিন্তু নায়েবের মুখের কথা মুখেই থেকে গেল। বাইরে থেকে হঠাৎ ভেসে এলো এক বিরাট চিৎকার, আর সেই চিৎকার ক্রমশই বাড়তে লাগলো। দেখতে দেখতে প্রবল জলোচ্ছ্বাসের মতন শব্দে সামনের আঙিনা ভরে গেল। জমিদার আর নায়েবের মুখ শুকিয়ে গেল। তারা দ্রুত ঘর থেকে বেরিয়ে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ মাধব জমিদার বাবুকে টেনে ধরে বলল, বাবু বাবু আপনি কেন যাচ্ছেন? আপনি এখানেই থাকুন, ওই দোর বন্ধ করে বসে থাকুন, আমি দেখছি। এই বলেই সে এক লাফে বাইরে বেরিয়ে বাইরে থেকেই দরজাটা টেনে বন্ধ করে দিল। বাইরে তখন জগা লেঠেলের সাথে রণ ডাকাতের দলের বিরাট দাঙ্গা বেঁধে গেছে। রণ নিজেই যেন লাঠি হাতে চরকি পাক খাচ্ছে। তার কাছে যেই আসছে সেই আছাড় খেয়ে মাটি নিচ্ছে। লাঠিতে, সরকিতে, তলোয়ারে রণর দলের সাথে জমিদারের লেঠেলের দল দাঁড়াতেই পারল না বেশিক্ষণ। ততক্ষণে চারিদিকে জ্বলে উঠেছে অনেকগুলো মশাল। মশালের আলোয় রণর বিকট মূর্তি দেখে নায়েব যেন ভিড়মি খেলেন। তার শরীর কেঁপে উঠল। তৎক্ষণাৎ তাকে দুজন শক্ত করে বাঁধল থামের সাথে। মাটিতে পড়া লোকগুলোকেও বেঁধে ফেলা হলো। খোলা তলোয়ার হাতে এগিয়ে এলো রণ। ছুচলো ফলাটা নায়েবের গলায় এসে ঠেকল। নায়েব ভয়ে চোখ বন্ধ করে ফেললেন। রণর ধমক খেয়ে আবার চোখ খুলে ফেললেন। রণ বলল, তারপর নায়েব মশা,
বেশ তো শ্বাসে জলের চেহারা বানিয়েছ এটা। গরিবের খেয়ে তো ভুঁড়িটা খারাপ বানাওনি। খাজনার টাকা কোথায় রেখেছ? তোমার এই ভুঁড়ির ভেতরে বলো, নয়তো ভুঁড়ি ফাঁসিয়ে দেব। নায়েব অবনী বাবু আবার ভিড়মি খাচ্ছিলেন, কিন্তু এমন সময় তাকে আড়াল করে সামনে এসে দাঁড়ালো মাধব। লাঠি হাতে রুখে দাঁড়িয়ে মাধব বলে উঠল, কর্তামশার সাথে কথা কয়ে কি হবে? আগে আমার সাথে কথা বল। ওরে চুচো, তোর সাথে আমি কথা বলবো? কেন, তুই কে রে? বলে উঠল রণ। সামনে থেকে সরে দাঁড়া, নয়তো ওই ধরে মাথা থাকবে না। কিন্তু রণকে আর কিছুই করতে হলো না। তার পাশে দাঁড়ানো গজা আর যোগও নিমেষের মধ্যে লাঠি তুলে মাধবের হাতে আর পায়ে পরপর দুটো বাড়ি মেরে তাকে শুইয়ে দিল। তারপর হ্যাঁচকা টানে আবার দাঁড় করিয়ে দিল তাকে। বল্লমের ফলাটা মাধবের গলায় ঠেকিয়ে রণ বলে উঠল, তুই জমিদারের পেয়াদা না? বল, জমিদার কোথায়? মাধব কাপা কাপা হাতে অন্দরের একটা দিক দেখিয়ে দিল। বহুত আচ্ছা, ওষুধ ধরেছে। চল এবার দেখিয়ে দে তোর জমিদার কোথায় ঘাপটি মেরে বসে আছে। তিনজনে মাধবকে ধরে পিঠে বল্লম ঠেকিয়ে এগিয়ে গেল। সিঁড়ি দিয়ে কয়েক ধাপ নামতেই ছোট দরজাটা দেখা গেল। সেটা ভেঙে ফেলতে খুব বেশি বেগ পেতে হলো না। দেখা গেল ঘরের মধ্যে বিবর্ণ মুখে জমিদার বাবু দাঁড়িয়ে আছেন। পাশে টাকার বাক্সগুলো পড়ে আছে। জয় মা কালী। তাহলে জমিদার বাবু, আবার দেখা হলো। হ্যাঁ, ওরে তোরা দাঁড়িয়ে থাকিস না, বাক্সগুলোর ব্যবস্থা কর। ওই বাবু আর কতক্ষণ পাহারা দিয়ে রাখবেন? শিগগিরই টাকাগুলো বড় বড় থলিতে ভরে ফেলা হলো। তারপর জমিদার বাবুর হাত পা মুখ বেঁধে ফেলে রাখা হলো সেই ঘরেই। তারপর সবাই বেরিয়ে এলো বাইরে। আঙিনায় পড়ে থাকা বাকি সকলকে শুনিয়ে রণ বলল, এই মাধব নামের পাইকটা আমাদের অনেক কথা শুনেছে, একে ধরে নিয়ে চল। গজা, বিষে, তোরা বাইরের ওই পাইক আর লেঠেলদের ঘরগুলোতে আগুন দে। তারপর সরে পড়। খুব আকাশ ফর্সা হয়ে এলো, আর দেরি করা যায় না। ভীমে বলল, সর্দার, এই নায়েবটাকে কি করা যায়? ওটাকে কষে বাত, মুখে ন্যাকড়া গুঁজে দে, দিয়ে উপর করে ফেলে রাখ, যা হয় হবে। এবার চল। জয় মা কালী। দেখতে দেখতে সেই ডাকাতের দল নদী পাড়ের দিকে ছুটে চলল। খড়ের চালের উপর আগুনের লেলিহান শিখা দেখে যখন গ্রামবাসীরা ছুটে এলো, তখন অনেক দেরি হয়ে গেছে। গভীর বনের মধ্য দিয়ে পায়ে চলা সরু এক চিলতে পথ ধরে বেশ দ্রুত পদক্ষেপে সার বেঁধে এগিয়ে চলেছে একদল লোক। মাঝের একজন একটু খোঁড়াচ্ছিল, তার মুখে থেকে থেকে বিরক্তি ফুটে উঠছে। লোকটা বলে উঠল, গজা আর যোগো, তোদের অত জোরে লাঠ চালাতে কে বলেছিল রে? শয়তান, আর একটু হলে আমার পাটা গিয়েছিল আর কি। গজা করুণ মুখে বলল, ক্ষমা দাও দাদা, খুব ভুল হয়ে গেছে। ওই ওই ঝোঁকের মাথায় মেরে দিয়েছিলাম লাঠিটা, আর একটু না মারলে তো জমিদারের লোকেরা সন্দেহ করতো। ওই শয়তান বদমাস নায়েবটা ঠিক বুঝে যেত যে তুমি আমাদেরই লোক। মাধব আর কিছু বলল না। খোঁড়াতে খোঁড়াতেই বাকি পথটা যেতে লাগলো। বেলা যখন প্রায় শেষের দিকে, তখন প্রায় অন্ধকারে তারা একটা বড় ভাঙা প্রাসাদের সামনে এসে পৌঁছলো। এটা রণ সর্দারের এক লুকোনো ঘাঁটি। শোনা যায় বর্গীর আক্রমণে এই রাজবাড়ি বহু যুগ আগে ধ্বংস হয়েছিল। এখন এই ভাঙা রাজবাড়িটা রাজ্যের বিষধর সাপ আর ডাকাতের আড্ডা। এর পাশ দিয়ে চলে গেছে জলঙ্গি নদীর একটা শীর্ণ শাখা। সেই বাড়ির সামনে পৌঁছে ডাকাতের দলবল এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে বসে পড়ল। অনেকক্ষণ হেঁটে এসে সবাই বেশ ক্লান্ত হয়ে পড়েছিল। একটু বিশ্রাম নিয়ে রান্নার আয়োজন করতে কয়েকজন ব্যস্ত হয়ে গেল। রণ, গজা, যোগ আর মাধবকে সাথে নিয়ে টাকার বস্তাগুলো একটা লুকোনো জায়গায় সরিয়ে রাখতে গেল। রাজবাড়ির যে পুরনো নাট মন্দিরটা ছিল, তার সিঁড়ির পাশে একটা ভাঙা মূর্তি তখনও দাঁড়িয়ে আছে। সেই মূর্তির পাশেই একটা গুপ্ত দ্বার তখনও বেশ ভালো অবস্থাতেই রয়েছে।
দরজার মুখে বেশ পুরনো আমলের একটা তালা। বড় একটা চাবি দিয়ে সেই তালা খোলা হলো। ভেতরটা বেশ অন্ধকার। মশাল জ্বালাতেই দেখা গেল নিচে কয়েক ধাপ সিঁড়ি নেমে গেছে। তারপর একটা ছোট ঘর। সেই ঘরে বেশ কয়েকটা সিন্দুক। সেই সিন্দুকের একটা খুলে সেখানে সমস্ত মোহর এবং অন্যান্য গয়নাগাটি রেখে আবার সিন্দুকে কুলুপ আটা হলো। গুপ্ত দরজায় আবার তালা পড়ল। চারজন ফিরে এলো রান্নার জায়গায়। ততক্ষণে সেখানে বেশ বড় উনুন জেলে রান্না শুরু হয়ে গেছে। আয়োজন বিশেষ কিছু নয়, খিচুড়ি আর হরিণের মাংস। এই জঙ্গলে হরিণ এবং অন্যান্য প্রাণী ভালোই পাওয়া যায়। দুটো একটা মারলে বেশ কয়েকদিনের খাবারের অভাব থাকে না। রান্নার জন্য যে আগুন জ্বালা হয়েছিল তার পাশেই গোল হয়ে বসে রণ তার সঙ্গী সাথীদের সাথে আড্ডা মারতে লাগলো। ততক্ষণে চারিদিকে অন্ধকার ঘন হয়ে এসেছে। দূর থেকে ভেসে আসছে শিয়ালের ডাক, আর চারদিক থেকে উঠছে ব্যাঙ আর ঝিঝি পোকার কলরব। রণ বলে উঠল, তারপর মাধব, ওই জমিদার বাড়িতে তো বেশ কতদিন আরামেই কাটালি। হ্যাঁ, তা শুধু কি আরামই করলি না আর কোনো খবর জোগাড় করেছিস? মাধব মুখটা বেজার করে বলে উঠল, এই যে চুপচাপ বসে থাকার বান্দা নয় মাধব। হ্যাঁ, এমন খবর আমার কাছে আছে না যা শুনলে চমকে যাবে। রণ বেশ উৎসুক হয়ে উঠল, বলল, তাই নাকি? তাহলে বলে ফেল। মাংসের হাঁড়ি থেকে একটা আধসেদ্ধ মাংস নিয়েই চিবোতে চিবোতে মাধব বলে উঠল, ওই জমিদারের থেকেও এক কাঠি সরেস হচ্ছে ওর ওই নায়েব, ওই অবনী ঘোষ। বাবা, ওই প্রজা ঠেঙিয়ে ওই নায়েব বেশ পয়সা কড়ি করেছে শিমুলিয়াতে। শিমুলিয়াতে বেনামে কতগুলো বাড়ি ওর আছে, আর জমি জায়গার তো কোনো হিসেবই নেই। কিন্তু আসল ব্যাপার হলো, ও বেশ কিছু টাকা ওর বাড়িতেই লুকিয়ে রেখেছে। কিন্তু সেটা কোথায় রেখেছে তা আমি এখনো জানতে পারিনি। তবে ওর বাড়িতে যে মেলা টাকা কড়ি আছে তাতে কোনো সন্দেহ নেই। রণর মুখটা বেশ চকচক করে উঠল। তাহলে তো একবার নায়েবের বাড়িতে পদধূলি দিতেই হয়। মাধব, তুই চিঠি লিখে পাঠিয়ে দে। আগামী অমাবস্যায় আমরা নায়েব বাড়ি দর্শন করব। আর লোক লাগা, টাকা কোথায় রাখে সেটা খুঁজে বার কর। অবশ্য দুঘা দিলে ও নিজেই সেটা বলে দেবে, কিন্তু আগে একটু খবর জোগাড় করে যাওয়াই উচিত, নয়তো সময় নষ্ট হবে। রণর মুখে এই কথা শুনে তার সঙ্গী সাথীরা বেশ উৎফুল্ল হয়ে উঠল। ততক্ষণে খাবার তৈরি হয়ে গেছে। সবাই গোল হয়ে বসে খেতে শুরু করলো। এই ঘটনার কয়েকদিন পরে শিমুলিয়া রাজবাড়ির কাছে ম্যাজিস্ট্রেটের তাঁবু পড়েছে। আশপাশের বেশ কিছু জমিদার, দারোগা ও অন্যান্য প্রভাবশালী ব্যক্তিরা সেখানে গিয়ে জড়ো হয়েছে। ম্যাজিস্ট্রেটের জোর তলব, সবাইকেই আসতে হবে। ম্যাজিস্ট্রেট তার লাল মুখটা আরো বেশি লাল করে বসেছিলেন। প্রথমেই দারোগাদের ধমক ধমক দিতে লাগলেন, একটা ডাকু লুটপাট করে বেড়াইতেছে, আর তোমরা কি সব নাকে তেল দিয়ে ঘুমাইতেছ? এর কোনো ফল এখনো হয় নাই কেন? উইদিন 15 days I want result. I want the dacoit in my custody. বুঝিতে পারিয়াছ? এ না হইলে তোমাদের কারো চাকুরি থাকিবে না, ঠিক হ্যাঁ? দারোগারা সবাই তুম্ব মুখে বসে রইলেন। একমাত্র আরবোয়ালের দারোগা বলে উঠলেন, হুজুর, আমাদের কাছে কি আছে? ওই মাত্র দুটো হাবিলদার, দুজন চৌকিদার আর কয়েকটা গাদা বন্দুক। এই নিয়ে আমরা ডাকাতের সাথে কি করে লড়বো? ওদের অনেক বড় দল আছে হুজুর, আর ওই পুর ভিলেজার্সরা ওদের সাপোর্ট করে। তারপর গলাটা একটু নামিয়ে বললেন, হুজুর, শোনা যায় কোনো কোনো জমিদারও ওদের সাপোর্ট করে। ম্যাজিস্ট্রেট কিছুক্ষণ গম্ভীর মুখ করে বসে রইলেন। তারপর হাত নেড়ে দারোগাকে তার জায়গায় গিয়ে বসতে বললেন। তারপর গম্ভীর মুখে বললেন, ঠিক আছে, আমি সদর থেকে আরো ফৌজ পাঠাইতেছি, আর্মস পাঠাইতেছি। যে করি হোক এই ডাকাতদের ধরিতেই হইবে। আর যে গ্রামে এই ডাকাতদের কেউ সাপোর্ট করবে বা ডাকাতদের বাড়ি থাকবে যে গ্রামে, সেই গ্রামের উপর খাজনা চাপবে বেশি করে। যে ডাকাতদের যে গ্রামে বাড়ি
তাকে ধরে সেখানেই সকলের সামনে ফাঁসিতে ঝুলাইতে হইবে। গভর্নরের এই হুকুম। আর তাদের আত্মীয় স্বজনদের ধরে কালা পানি দিতে হবে অথবা জেলে পুরতে হবে। আর হ্যাঁ, যদি কোনো জমিদার ডাকাতির সাথে যুক্ত থাকে তাহলে তাকে জমিদারি থেকে ডিসমিস করা হইবে। এই কথায় জমিদার ও তাদের সাঙ্গপাঙ্গদের মধ্যে একটা গুঞ্জন শুরু হলো। এমন সময় আরবোয়ালের জমিদার উঠে দাঁড়ালেন। কিছু বলিতে চাও? হ্যাঁ হুজুর। বলো। হুজুর, ওই কিছুদিন আগে আমার বাড়িতে ভয়ানক ডাকাতি হয়ে গিয়েছে, খাজনা লুট হয়েছে। খাজনা জমা দেওয়ার জন্য আমার কদিন সময় চাই হুজুর। আর এইভাবে খাজনা পাঠানো খুব সমস্যার। যে কোনো সময় রণ ডাকাত খাজনা লুট করে নিচ্ছে। কিছু একটা করা দরকার স্যার। ম্যাজিস্ট্রেট আবার তাকে থামিয়ে দিয়ে বলে উঠলেন, ঠিক আছে, তোমার ব্যাপারটা সরকার বিবেচনা করিবে। তোমার আর কিছু বলার আছে? হ্যাঁ হুজুর, আমার নায়েবকে রণ ডাকাত একটা চিঠি পাঠিয়েছে স্যার, ডাকাতের হুমকি দিয়েছে। ইজ ইট? ওয়্যার ইজ দ্যাট লেটার? শো ইট টু মি। নায়েব একটা চিঠি নিয়ে সাহেবের সামনে মেলে ধরলেন। খুবই সংক্ষিপ্ত একটা চিঠি। তাতে লেখা ছিল, নায়েব অবনী বাবা, তোমাকে আমরা জানাতে চাই যে সনামে এবং বেনামে যে সম্পত্তি তুমি করেছো তাতে বহু গরিব প্রজার চোখের জল আর রক্ত লেগে আছে। সেই সম্পত্তি থেকে কিঞ্চিত পরিমাণ মায়ের পূজার কাজে ব্যয় করা দরকার। তাই আগামী অমাবস্যায় তোমার বাড়িতে আমার লোক উপস্থিত হবে। 1,00,000 স্বর্ণ মুদ্রা তার হাতে প্রেরণ করবে। এর অন্যথা হলে আমি নিজে তোমার বাড়িতে উপস্থিত হয়ে তোমার কিঞ্চিত সেবা করে দিয়ে আসবো। আর হ্যাঁ, পুলিশে খবর দেওয়া হলে তোমার অদৃষ্টে অশেষ দুঃখ আছে। বিনীত, মায়ের সেবক, রণ ডাকাত। ম্যাজিস্ট্রেট সাহেব বাংলা ভালোই বুঝতেন, কাজেই চিঠিটা পড়তে তার কোনো অসুবিধে হলো না। তৎক্ষণাৎ তিনি দারোগাদের নিয়ে আলাদাভাবে একটা সভা শুরু করলেন। ঠিক হলো, আগামী অমাবস্যায় আরবোয়ালের নায়েব মশাইয়ের বাড়িতে পুলিশ আগে থাকতেই উপস্থিত থাকবে। সদর থেকে আর্মস এবং বেশি পুলিশ ফোর্স আনা হবে। আর থাকবে জমিদারের নিজস্ব পাইক ও লেঠেলের দল। আর তিনি নিজে নায়েবের বাড়ির কিছু দূরে তাঁবু খাটিয়ে থাকবেন। পরদিন থেকে পুলিশের থানায় ও জমিদারের বাড়িতে সাজো সাজো রব পড়ে গেল। এই ঘটনার ঠিক 2 দিন পরে এক দুপুরবেলা এক ভিখারি বাউল একতারায় টুংটাং করতে করতে পথ চলছিল। জলঙ্গির পারে যে সরু পথটা ডাকাত কালীর বনের পাশ দিয়ে নদীর ঘাটের দিকে গেছে, সেই পথ ধরে চলতে চলতে বাউল একটু ক্লান্ত হয়ে একটা বড় এবং বেশ পুরনো আম গাছের গোড়ায় বসে পড়ল। জায়গাটা বেশ ছায়াচ্ছন্ন। গাছের গোড়ায় বসে বাউল একটা গানের কলি গুনগুন করে ভাবছিল। এমন সময় একজন চাষি গোছের মানুষ সেখানে এসেও গাছের ছায়ায় বসল। লোকটি বেশ ক্লান্ত। মাথায় জড়ানো গামছাটা খুলে সে মুখ আর হাতের ঘাম মুছতে লাগলো। তারপর বাউলকে একটা প্রণাম করে বলল, নাম গো খুড়ো, একটু তামুক চলবে নাকি? ব্যবস্থা আছে আমার কাছে। বাউল সম্মতি সূচক মাথা নাড়তেই লোকটি তার শাকসবজির ঝুড়ির এক পাশ থেকে একটা ডাবা হুকো বার করে তামুক সাজতে লাগলো। তারপর কলকেতে আগুন ধরিয়ে বেশ করে ফুঁ দিয়ে বাউলের হাতে দিয়ে বলল, নাও খুড়ো, একটু পেশাদ করে দাও তিনি। বাউল কিছুক্ষণ হুকো টেনে সেটা চাষিকে ফেরত দিল। তারপর গুনগুন করে আবার গান ধরল, ও আমি একদিনও না দেখিলাম তারে। তারপর বাউল তার ঝোলা কাঁধে উঠে পড়ল। চাষিকে বলল, চলি বাবা, যাবো সে আরবোয়ালে, বেলা পড়ে এলো। বাউল চলে যেতেই চাষি তার তরকারির ধামা নিয়ে এদিক ওদিক তাকিয়ে টুক করে পেছনের জঙ্গলে সেঁধিয়ে গেল। একটু পরে তার হুকোর ভেতর থেকে একটা ছোট্ট চিরকুট বেরিয়ে এলো। তাতে লেখা, নায়েবের বাড়ি হচ্ছে সরো, বানর সেনা আসছে বড়, সঙ্গে আছে দণ্ডধারী, সরে পড়ো তাড়াতাড়ি। চিরকুট হাতে মাধব দ্রুত বনের পথে এগিয়ে চলল।
শিগগিরই সে আরো গভীর জঙ্গলের ভিতর ঢুকে গেল। সেখানে রণ তার জন্য অপেক্ষা করছিল অধীরভাবে। চিরকুটটা পড়ে রণর মুখ গম্ভীর হয়ে গেল। সে তাড়াতাড়ি গজা, যোগ, পিসে, মাধব এবং আরো দু একজনকে নিয়ে আলোচনায় বসল। শোনো ভাইয়েরা, আমাদের ধরার জন্য পুলিশ কমিশনার আর ম্যাজিস্ট্রেট বিশেষ ফৌজ নিয়ে আসছে। ওদের সাথে অনেক হাতিয়ার থাকছে। এখন আমাদের কি করা উচিত? বিশে বলল, সাঁতার, তুমি বলে দাও আমরা কি করব। সবার দিকে একবার তাকিয়ে রণ বলল, আমরা হয় কিছুদিন গা ঢাকা দিতে পারি, প্রসাদ বাউলও আজ তাই লিখেছে, অথবা আমরা সবাই মিলে একবার ওই নায়েবকে দেখে নিতে পারি। কিন্তু এতে অনেক রক্ত ঝরবে, অনেকে হয়তো মারাও পড়বে। কিন্তু আমি ভিতুর মতন গা ঢাকা দিতে চাই না, আবার অহেতুক ভাইদের রক্ত ঝরুক তাও আমি চাই না। গজা বলে উঠল, তাহলে এখন কি করতে বলো? রণকে খুব চিন্তিত দেখালো। একটু ভেবে সে বলল, আমরা ডাকাত, অত নিয়ম নীতি দেখাতে গেলে আমাদের চলবে কেন? চিঠি দিয়েছি তো কি হয়েছে? ঠিক আছে, আজ রাতেই হামলা হবে। বাছাই করা লোক থাকবে, সবাইকে নিতে হবে না, মাত্র 10 জন লোক নেব। বাকিরা এখন কিছুদিন গা ঢাকা দিয়ে থাকুক, পরে সময় মতন খবর দেব। যাও তোমরা, হাতিয়ার তৈয়ার করে রাখো। এখন কৃষ্ণপক্ষ চলছে, রাত 2 প্রহরে শিয়াল ডাকার পরেই আমরা বেরোবো। ছিপ নৌকোগুলো নদীতে তৈরি রাখবে, মশাল, রনপা, হাতিয়ার সব গুছিয়ে নেবে। মায়ের পুজোর পরেই আমরা বেরিয়ে পড়ব। এখন যাও, তোমরা তৈরি হও। এই কথার পর নিঃশব্দে দলটি কাজে লেগে পড়ল। সন্ধে হতেই কালী পুজোর পালা। রণ নিজেই পুজোয় বসে গেল। উপকরণের বাহুল্য তেমন নেই। অনেকগুলো রক্তজবা ফুল পড়ে রয়েছে মায়ের পায়ে। মশালের আলোয় সিদ্ধেশ্বরী কালী মায়ের মুখ বেশ ভয়াবহ দেখাচ্ছে। একটু পরে পুজো শেষ হলে সবার কপালে সিঁদুরের ফোঁটা পরিয়ে দিয়ে রণ বলে উঠল, ভাইয়েরা, আজ আমাদের একটা কঠিন পরীক্ষার দিন। আমি খবর পেয়েছি পুলিশ ওই শয়তান নায়েবের বাড়ি পাহারা দিচ্ছে, কিন্তু তাতে কি আমরা ডরাই? আমাদের সাথে আছে আমাদের মা কালী, তাই কেউ আমাদের কিছু করতে পারবে না। যারা রয়ে গেলে তারা কিছুদিন গা ঢাকা দাও, সময় মতন ডেকে নেব। তোমরা সবাই এক ঘাঁটিতে একসঙ্গে থেকো না, অল্প কজন মিলে এক এক ঘাঁটি পাহারা দেবে। নিজেদের মধ্যে যোগাযোগ রাখবে। গ্রামে এখনই ফিরে যেও না, তাতে বাড়িতে বিপদ দেখা দেবে। আর আজ আমার ভালো মন্দ যদি কিছু হয়ে যায়, জানি না মায়ের কি ইচ্ছা, তাহলে আমাদের দলের দায়িত্ব নেবে জগা। তাহলে সবাই বলো, জয় মা কালী, জয় মা সিদ্ধেশ্বরী। একটু পরেই ছিপ নৌকা দুটি রওনা হয়ে গেল। দইয়ের বাজার এলাকায় নায়েবের বাড়ি। জায়গাটি জলঙ্গির একটি বাঁকের একদম পাশেই। ঘাট থেকে সরু রাস্তা এঁকে বেঁকে চলে গেছে নায়েব বাড়ির দিকে। দুপাশে বেশ ঘন গাছপালায় ঢাকা। ঘাটে যখন ছিপ দুটো গিয়ে লাগলো তখন বেশ রাত। আকাশে ঘোলাটে চাঁদের আলোয় চারিদিক অস্পষ্ট দেখা যাচ্ছে। পুলিশের চোখে নিজেদেরকে আড়াল করতে সবাই চাষি বা জেলের ছদ্মবেশেই এসেছিল। তারা কয়েকটি ছোট ছোট দলে ভাগ হয়ে 2-3 করে এগিয়ে চলল। আগে থাকতে খবর জোগাড় হয়েছিল, শুধু সদরে 2 হাবিলদার ছাড়া আর কোনো পাহারাই তখন ছিল না। দেখতে দেখতে রনপায় চড়ে 2-3 করে মানুষ উঁচু পাঁচিল টপকে নিঃশব্দে নায়েব বাড়ির অন্দরে ঢুকে পড়ল। তারপর খুলে দিল খিড়কির দরজা। দেখতে দেখতে পুরো দলটা ভিতরে ঢুকে গেল। শুধু 2 বাইরে পাহারায় রইল। সামনে পাহারাওয়ালারা কিছুই বুঝতে পারল না যে ভিতরে কি হতে চলেছে। বাড়ির আঙিনায় কয়েকজনকে রেখে বাকিদের নিয়ে রনপায় চড়ে দোতলার বারান্দায় উঠে গেল রণ সর্দার। বারান্দার পাশের ঘরে নিশ্চিন্তে ঘুমোচ্ছিল নায়েব। আচমকা ঘরের দরজাটা বেশ জোরে শব্দ করে খুলে গেল। নায়েব কিছু বোঝার আগেই তার মুখ আর হাত কষে বেঁধে ফেলল গজা আর মাথায়। ঘরের মধ্যে অতগুলো বিকট চেহারার মানুষকে দেখে নায়েব তো প্রায় ভিড়মি খেলেন। মুখ দিয়ে একটা আওয়াজ করতে যেতেই নায়েবের গলায়
একটা বড় ছোড়ার ফলা এসে ঠেকলো। একটা গম্ভীর গলা শোনা গেল, চুপ, একটা আওয়াজ করেছ কি? গজা, তার কোমর থেকে চাবির গোছাটা নিয়ে নে। গজা চাবির গোছা কেড়ে নিয়ে সিন্দুক খুলে ফেললো। সিন্দুক ভর্তি গোছা গোছা দলিল, আর ছিল বাক্স ভর্তি গয়না আর সোনার উপর দেদার টাকা। সবকিছু বস্তায় পুরতে বেশি সময় লাগলো না। গজা, এই কাগজপত্রগুলো সব জলঙ্গির জলে ফেলে দিবি। অনেক গরিবের চোখের জল লেগে আছে ওতে। তারপর নায়েব, এখনো সময় আছে, শুধরে যাও। এরপর যখন আসবো তখন তোমার ধরে মাথা থাকবে না। চল যোগো, চাল গোটা। কিন্তু দোতলা থেকে নেমে আসার সময় কোনোভাবে বাড়ির লোকজন বুঝতে পেরে চেঁচামেচি শুরু করে দিল। দেখতে দেখতে পাহারাওয়ালাদের বাঁশি বাজতে লাগলো, আর দূর থেকে পুলিশের বাহিনী ছুটে আসতে লাগলো। খিড়কির দিকে ছুটলো সবাই। দুদলে ভাগ হয়ে যাও সবাই, 5 জন এই ছিপে আর 5 জন ওই ছিপে। বিশু, মাধব, হারান, গজা, তোমরা আমার সাথে এসো। বাকিরা জগার সাথে ওই ছিপে যাও। সিপাহীরা গুলি ছুটছে, আর দেরি নয়, জলদি করো। তোমরা জানো তোমাদের কোথায় যেতে হবে, আর এই টাকা কড়িগুলো তোমরা নিয়ে যাও, মায়ের কাজে ব্যয় করো। কিন্তু সর্দার, তুমি কোথায় যাবে? জগা জিজ্ঞেস করলো। রণ বলে উঠল, আমি জানি না, হয়তো পদ্মা বেয়ে চলন বিলের দিকেও যেতে পারি। সময় মতো আবার দেখা হবে, কিন্তু আর দেরি নয়, যাও, পুলিশ এসে গেছে। জয় মা কালী। দেখতে দেখতে সেই ঘষা চাঁদের আলোয় জলঙ্গির জলে দুটো ছিপ নৌকো দুদিকে চলে গেল। আর কোনোদিন তারা এক হয়েছিল কিনা কে জানে। আজকের কচুরি পানা ঘেরা জলঙ্গির মজা ক্ষীণ হয়ে আসা জলের কোন অতলে সেদিনের ইতিহাস লুকিয়ে আছে তা কে বলবে।